দুদিন কেটে গেল চোখের পলকে। পারুল মহলে প্রবেশ করলেও কক্ষে পা রাখেনি। ইরাবতীর আকস্মিক মৃত্যুতে সবার মনে নেমে আসে গভীর শোকের ছায়া। বেদনা বিধুর পরিবেশে শাহমাউদ যেন সবচেয়ে বেশি ভেঙে পড়ে। তার এমন অবস্থা দেখে ইকরামের মনেও বেজে ওঠে অসহনীয় যন্ত্রণা। রাগে ক্ষোভে সেদিন কক্ষে ঢুকে আর বেরোয়নি। এদিকে ইখওয়ান তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কৌশলে সবাইকে জানিয়ে দেয় যে তার খালাম্মা বেড়াতে এসে মৃত্যুবরণ করেছেন। পরিবারের এমন দুঃসহ পরিস্থিতিতে আম্মা যেন অসুস্থ হয়ে পড়েন। তবে সমস্ত শোকের মাঝে শুক্রবারের সূর্যের আলো জানান দেয় নতুন সকালের আগমনের বার্তা। সকালের প্রথম আলোর সঙ্গে সবার মধ্যে যেন এক নতুন আশার সঞ্চার ঘটে। রাতের অন্ধকার কাটিয়ে সূর্যের সোনালী রশ্মি আছড়ে পড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট এবং প্রকৃতির প্রতিটি কোণে। শীতল হাওয়ার সঙ্গে মিলে সকাল যেন নতুন জীবন দেয়। পাখিরা গান গাইতে শুরু করে, ফুলের পাপড়ি মেলে দিতে চায়, আর বাতাসে ভেসে আসে মৃদু সুগন্ধ। এই নতুন দিনের আলোয় মানুষের হৃদয়ে আবারও কিছুটা শান্তি ফিরে আসে, যেন সব কষ্ট, দুঃখ ও শোকের মাঝেও কিছু আশা, কিছু ভালোবাসার পথ খোলা থাকে। সকালে খোলা বারান্দায় বসে আছে পারুল। রাহেলা বকে যাচ্ছেন, যা নয় তাই বলে। মেয়ের গর্ভবতীর কথা শুনেও মন গলেনি। 1 মাস থাকার কথা শুনতেই চেতে যান রাহেলা। আসলেই এই বুঝি সৎ মায়ের পরিচয়। ইখওয়ান গলা খাগারি দিয়ে দাঁড়িয়ে পড়ল আঙিনার মাঝখানে। পারুল হকচকে উঠে দাঁড়ালো। রাহেলা ঘুঙুর টেনে সালাম দিয়ে বলল, আসুন সাহেব, বসুন। রাহেলার কথার প্রত্যুত্তরে কিছু না বলে ইখওয়ান এগিয়ে এসে বলল, চল ভিতরে চল। পারুল ঠোঁট বাঁকিয়ে বলল, কেমন ভিতরে যাইমু? হাতত দিব, চল। ফিসফিস করে কথাটি বলল ইখওয়ান। পারুল বলল, হ, খাইস মিটে হয়তো চইলা যাইবি, ওই জন্যই তো আসছিস, নইলে কি আসতি? কে কোনো মায়া ঘরে জায়গা দিল না? রাহেলা না বুঝে হা মিলে তাকায়। ইখওয়ান দাঁতে দাঁত চিপিয়ে হিসিয়ে বলল, ধ্যাত, বেশি বেশি না, চল। বলেই টেনে ভিতরে নিয়ে এসে বলল, দেড় ব্যাটারি পক পক করিস কেন অযথা? নে, বোরখা পরে প্রস্তুত হয়ে নে। পারুল ভ্রুকুচকে বলল, কেন তুই বলে আদর দিবি? ইখওয়ান ভ্রু টান টান করে বলল, আদর লাগবে তোর? ঠিক আছে, মহলে চল। পারুল হাত সরিয়ে নিয়ে বলল, মুই তো মহলে যাচ্ছি না, তোর সঙ্গে সংসার করিব না মুই। চল, দেখ মাথা বিগড়ে দিবি না শাকচুন্নি। ভালো ভালো বলছি, প্রস্তুত হয়ে নে। কইনু না যাইমু না? মুই কথায় কথায় রাগ দেখাস তুই? মানুষের কথাই যে সেদিন তুই মুখে মারতে চেয়েছিলি, মনে আছে সে কথা? সামান্য ভুলে এরকম করবি তুই? এইটা সামান্য ভুল? আচ্ছা, বিরাট ভুল। আমাকে মাফ করে দে, দয়া করে মহলে ফিরে চল। সর কালাহাতি, এক কথা প্যান প্যান করিস না, মুই যাইমু না। তুই যাবি, দরকার পড়লে আমি তোকে ঘাড়ে তুলে নিয়ে যাব। পারুল ঘোলাটে চোখে তাকিয়ে বলল, বাপরে কি কপাল! সহসা ইখওয়ান রাগে আর দুঃখে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তোর কপাল, তোর কপাল যে এই জমিদার পুত্র ইখওয়ান শরীফ তোকে ভালোবেসেছি, তোর মায়ায় পড়ে আজ এই পথেই। পরপর পারুলকে জানালার ধারের চেয়ারে বসিয়ে দেয়। পকেট থেকে সাদা কাঠগোলাপ বের করে কানে গুজিয়ে দিল। গালে হাত দিয়ে ঠান্ডা গলায় বলল, শাকচুন্নি, তোকে তো ভালোবাসতে চাইনি, কিন্তু তুই এমন কি করলি? কি এমন মায়ায় জড়ালি? বিশ্বাস কর, দুটো রাত আমি চোখের পাতা এক করতে পারিনি, কাজেও মন দিতে পারছি না। সব কিছু যেন ফাঁকা ফাঁকা লাগেই, কেমন এক অদ্ভুত অস্বস্তি জড়িয়ে আছে আমাকে। তুই ছাড়া আমি সত্যি থাকতে পারবো না। চল না, ফিরে চল মহলে। তোকে ছাড়া আমার জীবনটা একদম শূন্য মনে হয় রে। চোখে জল জমেছে ইখওয়ানের।
পারুলের গাল বেয়ে নেমে পড়ছে পানি। ইখওয়ান 2 হাত তার গালে রেখে বৃদ্ধা আঙুলের সাহায্যে পানি মুছে নিয়ে বলল, যাবি না? না গেলে কিন্তু আমি তোকে তুলে নিয়ে যাব। পারুল ইখওয়ানের 2 হাতে নিজের হাত দিয়ে বলল, যাইমু, তবে মোর একটা শখ আছে। কি শখ? মহল্লার ওই শেওড়া গাছের নিচে একটা ভাঙা ঘর আছে না, ওরই পাশে একটা টং আছে, তারই পাশে বইছে চলতেছে নদী। আছে। কি করব? টুং টাং তুলে মহলে আনবো। জানিস সাহেব, মোর যেন এমন এক জায়গায় গিয়ে বসি যেখানে শুধু তুই আর মুই, মানে দুজন আর প্রকৃতি থাকবে। কি সুন্দর ঘাট, নদীর পানির বইয়া চলে, পাতার মৃদু শিহরণ আর মোদের শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাক। ইখওয়ান ভ্রু টান টান করে বলল, এইসব কে শেখাই তোকে? কেউ না, কালাহাতি মাতব্বর আসলামের মাইয়া, ও আর লাঙ্গের সাথে খুব সময় কাটাইতো। মুই মাঝে মাঝে দেখছো না, কি সুন্দর দৃশ্য। ইখওয়ান ভিতরে ভিতরে হাসলো। পারুল আবারও বলল, মুই যাচ্ছি, তোর পাশে বসে এমন কোনো মুহূর্ত হোক। ইখওয়ান ঠোঁট টিপে কিছু ভাবলো, পরপর বলল, 1 কাপ চা হাতে, আমার পাশে তুই নীল শাড়িতে, আমার আর এক হাতে সিগারেটের ধোঁয়া। আমরা সেখানে কথা বলবো না, আমরা চুপ থাকার মাঝে একটা অদ্ভুত ভালোবাসা প্রকাশ করব। আর ওই শান্ত শান্ত মুহূর্তটাই যেন আমাদের প্রিয় হয়ে উঠবে। একসঙ্গে এমন এক পৃথিবী তৈরি করব যেখানে শুধু আমরা 2 জন থাকব, আমাদের এই নীরব ভালোবাসায় শান্তি খুঁজব। বলে ইখওয়ান পারুলের দিকে তাকালো। সে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। ইখওয়ান ঢোক গিলে বলল, কিরে, কিছু ভুল বললাম? ভালোই তো কথা কইতে পারস, আগে তো বলিসনি, তাই অবাক হনু। আচ্ছা, তুই কি চিরো খাস? মাথা চুলকে ইখওয়ান একটু হেসে বলল, তুই বললে আর খাবো না। ঠিক আছে, আর খাবি না? তা মোরা চুপ থাকবো কেন? নিঃশব্দে ভালোবাসা প্রকাশ করব, বুঝলি? হ। হঠাৎ চাঁদনির কণ্ঠে পারুল ও ইখওয়ান বেরিয়ে আসে। রাহেলা হাত মুছতে মুছতে বলল, কি হয়েছে মহিদের বউ? ইখওয়ানকে দেখে চাঁদনি ঘোঙর টেনে কাতরাতা গলায় বলল, আম্মা হঠাৎ পইড়ে গেল কেন জানি, এখন আর কথা বলছে না, চোখ মেলছেও না। রাহেলা খিটখিট মেজাজে বলে উঠল, কবিরাজ নিয়ে বসছি যে তুই এখানে আসছস? আহ, চুপ করুন। ইখওয়ানের কথায় রাহেলা ভয় ঢুকিল। চাঁদনি অসহায় হয়ে বলল, মুবিনের ভাইজান বাসায় নেই, তাই চাচাজানকে ডাকতে এসেছিলাম। চলুন, আমি দেখছি। গুনগুন করে গান গাইছে আর পাঞ্জাবি খুঁজছে রোকমান। সে সময় গুটি গুটি পায়ে এসে ঢুকলো উর্বি। পিট পিট চোখে তাকিয়ে দেখছে রোকমানকে। সাদা পাঞ্জাবি হাতে নিয়ে পাশ ফিরতেই উর্বিকে দেখে বলল, এমন করে কি দেখছিস? তোমরা কি এখন নামাজে যাইবেন? সকাল সকাল আবার কোন নামাজে যাব? পাগলি মেয়ে, আমার চিন্তা না করে নিজের কাজ কর। উর্বি থমথমে মুখ নিয়ে আয়নার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। চিরুনি হাতে নিয়ে চোরা চোখে তাকালো রোকমানের দিকে। ভাবলো, নয় সুন্দর নয় অসুন্দর, কেমন জানি দেখতে। লম্বু হলে কি হইব, শরীরে গোস্তই নাই, কি একটা স্বামী পাই নমুই। বলেই নাক মুখ ছিটকে তাকিয়ে আছে। রোকমান বলে উঠল, এমন করে তাকিয়ে আছিস কেন বাচ্চা মহিলা? হুশ হয় উর্বির। আমতা আমতা করে বলল, ওই আর কি, চুলে চিরুনি দিম, তা একা একা তো পাও না। রোকমান ভ্রুকুচকে তাকিয়ে থাকার পর আসলো। এসে বলল, দেখি কত বড় চুল। বলেই আঁচল সরিয়ে খোপা খুলে দেয়। সহসা কোমর অব্দি ছড়িয়ে যায় মেঘ কালো চুল। রোকমান বেখেয়ালি বলল, বাহ, আমার বউয়ের তো অনেক বড় আর সুন্দর চুল। চমকিতে নয়নি পাশ ফিরে তাকায় উর্বি, চোখে খুশির ঝিলিক। রোকমান সামনে ফিরিয়ে দিয়ে বলল, অমন করে তাকাতে বলিনি, চিরুনি দি, আমি আছড়িয়ে দিচ্ছি।
ইকরাম আলাপচারিতা কক্ষে দাঁড়িয়ে আছে। সামনেই বসে আছে শাহমত, পাশে দাঁড়িয়ে আছে শাহাবুদ্দিন। ইকরাম রাগান্বিত হয়ে বলল, এর জন্য ডেকেছেন? হ্যাঁ। গম্ভীর ও রাগান্বিত গলায় উত্তর দিল শাহমত। ইকরাম তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে বলল, আপনার কেন আমার মনে হলো আপনার ইরাবতী আমার ব্যবহারে কষ্ট পেয়ে আত্মহত্যা করলো? ওনার সাথে তো কথাই বলিনি আমি। সেটাই ভুল করেছো ইকরাম। ও কি তোমাকে মায়ের মমতা দেয়নি? দিয়েছেন, সেটা নিখুঁত অভিনয়। পার্থক্য এখানে, আমার ভালোবাসা পাওয়ার জন্য উনি অভিনয় করে গেলেন, আর নিজের মা ভালোবাসা দিয়ে সন্তানকে আগলে রাখার আপনার চেষ্টা করেন। হয়েছে পুত্র, জ্ঞান দিতে এসো না। এসেছি যখন একটা কথা বলি যায়, আম্মাজানকে মেনে যেহেতু নেবেনই না, তাহলে আমার আম্মাজান আশেপাশে যেন আপনাকে না দেখে, আর না অন্য কেউ, মেরে মহলের মাটিতে মিশে দেব যদি আমার মায়ের সাথে কেউ খারাপ কিছু করার চেষ্টা করে। শাহমত রাগান্বিত চোখে শাহাবুদ্দিনের দিকে তাকালো। চোখের ভাষা মানেই তোর জন্যই এত সব। শাহাবুদ্দিন চিবুক নামিয়ে নেয়। ইকরাম দুজনকে তীক্ষ্ণতা নিয়ে দেখছে। শাহমত ইকরামের দিকে তাকিয়ে বলল, ইরাবতী নাকি তোমার জন্য চিঠি রেখে গিয়েছে? কি লিখেছে সে? আপনাকে দেয়নির জন্য কি খুব কষ্ট হচ্ছে? শাহমত চোখ বন্ধ করে নিলেন বিরক্তিতে। পরপর মেলে পড়ল। আসো এখন। ইকরাম ফিচলে হেসে বলল, আমার জন্য চিঠি আমি জানবো, আপনাদের না জানলেও চলবে। তবে হ্যাঁ। শাহাবুদ্দিনের দিকে তাকিয়ে বলল, আপনি কিন্তু সবটা সত্যি বলেননি চাচা যান, বিষয়টি মাথায় রাখবেন। সহসা দরজার পাশে এসে দাঁড়ালো নীলিমা। সেই সময়ের কথার মোড় ঘুরে দিতে শাহমত বলে উঠল, তুমিও কম করনি ইকরাম। পরিকল্পনা অনুযায়ী নীলিমাকে তুলে। হাত উঁচিয়ে রাগান্বিত চোখে তাকালো ইকরাম। থেমে গেলেন শাহমত। গম্ভীরের ন্যায় আবারও বলল, থামুন আপনি। আমার অতীত না ঘেটে নিজেরটা ঘাটুন। বর্তমান কেমন যাচ্ছে আর ভবিষ্যতে কি হবে চিন্তা করুন। সহসা দরজায় করাঘাতে হুঁশ হয় ওদের। শাহমত উঠে দাঁড়িয়ে পড়ল। আবছা ছায়ায় বুঝলো নীলিমা ওখানে বসে পড়েছে। হাতের ছোঁয়ায় সদর দরজার এক পাল্লা খুলে গেছে। সুযোগ বুঝে শাহাবুদ্দিন খ্যাঁক করে বলল, ভাইজান, বলছিলাম না এই মেয়ে সব শেষ করে দিবে, আবার আড়ি পেতে দেখছে। ইকরাম হনহন করে এসে নীলিমার সামনে দাঁড়িয়ে বলল। রাগে ফুঁসে উঠে বলল, এখানে কেন তুমি? টলমলে চোখ তুলে তাকায় নীলিমা। মুবিন কিছু দূর থেকে ডেকে উঠল। সেদিকে তাকালো ইকরাম। নীলিমা চোখ বন্ধ করে শেষ পানিটুকু বিসর্জন দিয়ে ফের তাকালো। ইকরাম নীলিমার দিকে তাকিয়ে বলল, কথা বলছো না কেন? গালের পানি মুছে নিয়ে নীলিমা এক ঢোকে সব রাগ অভিমান গিলে নিয়ে বলল, বাড়িতে ফিরবো, আম্মা নাকি খুব অসুস্থ, কথা বলছে না। শাহমত স্বস্তির নিঃশ্বাস নিয়ে বসে পড়লেন। শাহাবুদ্দিন মন খারাপ করে নজর সরিয়ে নেয়। ইকরাম সেদিকে এক পলক দেখে নীলিমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, এসো। নীলিমা নিজেই একা উঠে দাঁড়ালো। বলল, আপনি নাকি কোথায় বেরোবেন? সেই দেখেছেন, আমি রাজীব সাহেবের সাথে চলে যাচ্ছি। বিচক্ষণ মন তার সবটা বুঝলো। বাড়িয়ে দেওয়া হাত মুষ্টিবদ্ধ করে সরিয়ে নিয়ে বলল, সন্ধ্যা রাখি মহলে ফিরে আসবে, কথার যেন কোনো নড়চড় না হয়। সন্ধ্যা ঘনায় রাতের গভীরতা ছুঁয়ে ফেলেছে। নীলিমা খোলা জানালার পাশে চুপচাপ বসে। দরজায় খিল লাগানো। সামনের পুকুরের জ্যোৎস্নার প্রতিচ্ছবি। আকাশে ভাসমান চাঁদের নরম আলো। হালকা শীতল হাওয়ায় নিজের গায়ে চাদর জড়িয়ে নিয়েছে সে। চারপাশের নির্জনতা আর ঠান্ডা হাওয়ার স্পর্শ তার চিন্তাকে আরো গভীর করে তুলেছে। সে আসার কিছুক্ষণ বাদেই আসমানি সুস্থ হয়ে যায় একটুখানি। বেশি চিন্তার কারণে জ্ঞান হারিয়ে ফেলেন আসমানি। ইখন আর পারুল নীলিমাকে সঙ্গে করে নিয়ে ফিরতে চেয়েছিল, কিন্তু নীলিমা সরাসরি না করে দেয়। তার ভেতর জমে থাকা বিষাদের স্রোত থামতে চায় না। ইকরামের প্রতি তার বিশ্বাস ভেঙে গেছে। কথার আচরণের আংশিকতাকে সে আর মানতে পারে না। তার মন তিক্ততায় পূর্ণ, বিষণ্ণতায় ডুবে গেছে। পরিকল্পনার কি প্রয়োজন? নীলিমার হৃদয়ের গভীরে যেন এক শূন্যতা সৃষ্টি হয়েছে, যেখানে কেবল নীরবতা আর একাকিত্ব রাজত্ব করছে। কিসের পরিকল্পনা, কিসের কি, সে আর ভাবতে পারছে না। কেউ কড়া নাড়লো দরজায়। ভাবনার থেকে বেরিয়ে আসে নীলিমা। চোখের পানি মুছে নিয়ে বলল, কে? আমি নীলিমা। দৌড় খোলো, জমিদার সাহেব এসেছেন। চাঁদনির কথা নীলিমা ভাবুক হয়ে বলল, উনি এই সময়?
পরপরই এগিয়ে এসে দরজা খুলে দিল। চাঁদনি মুচকি এসে চলে যায়। সহসা এসে দাঁড়ালো ইকরাম। নীলিমা মলিন মুখে সরে যায়। ইকরাম ঢুকেই জড়িয়ে ধরে কাঁধে মুখ পুষতে সরে নিলেন ঘ্রাণ নিয়ে। নীলিমা তাকালো, রাগে অভিমানে ঠোঁট কাঁপছে তার। ইকরাম মন ভোলানো হাসি দিয়ে বলল, ঠিক এটারই অভাব অনুভব করছিলাম। কি বলতো, বেলে ফুলের সুবাস না নিলে আমার আবার শরীর চাঙ্গা হয় না। কাঁধ নড়ে চড়ে সে বলল, সরুন। না, ফেরোনি কেন? কত পথ পাড়ি দিয়ে এসে এই চাঁদ মুখখানা না দেখতে পেয়ে ভেতরটায় কি তুফান শুরু হয়েছিল জানো? কখন ফিরেছেন? সন্ধ্যার পর পরে। নীলিমা তাকালো, বলল, কোথায় গিয়েছিলেন? বলে মনে মনে বলল, কোথায় আবার? মানুষ মারতে পণের কাজ করে এসছেন। রমঝুমদের নিয়ে আসলাম। উফ, খুব ক্লান্ত, বিশ্বাস করো। একটু বিশ্রাম নিয়ে নি। এসে শুনি আম্মা একটু অসুস্থ। কবিরাজ ডাকতে এই করতে ও করতে খাওয়ারই সময় পেলাম না, নাহলে তখনই আসতাম। সন্ধ্যার আবছা আলো ক্রমশ ঘনিয়ে আসছিল। চারপাশে একটা অদ্ভুত শীতলতা। আমি তো জানালার ধারে বসে দেখতে পেয়েছিলাম সেই চিরচেনা দৃশ্য। পূর্ব দিকের জঙ্গলের মাথা ছুঁয়ে নামছিল অন্ধকার, আর তারই সঙ্গে ভেসে আসছিল শকুনের কর্কশ ডাক। সেই ডাক যেন মৃতের শোকাগাথার মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। ইনি কি ছিলেন না সেথায়? তাহলে কে ছিল? ইখওয়ান সাহেব? না না, উনি হতেও পারে। সবগুলোর শরীর তো একই রক্ত বইছে। কি ভাবছো বেলে ফুল? তেমন কিছু খাবো না, এত ভাবতে হবে না। ভাবনা ছেদ ঘটে নীলিমার। বলল, বসুন, আমি খাবার নিয়ে আসছি। নীলিমার হাত ধরে আটকে নিয়ে বল, সে তোমার ভাবিজান দেখবে, তুমি এদিকে এসো। পাশে বসিয়ে নিয়ে বলল, মন খারাপ আমার বেলে ফুলের? না, গরিবের আবার মন খারাপ। আপনারা মন মতো নাচালে পারলেই হলো। কথার মানে ইকরাম বুঝলো। পিছলে হেসে বলল, তুমি যাই ভাবো বেলে ফুল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। নীলিমা চোখ ছোট করে তাকিয়ে বলল, এখন ভালোবাসার কথা আসছে কেন? ইকরাম এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, বাহ, নতুন চৌকে। যাক, এবার যাই হয়ে যাক, শব্দ হবে না। ফালতু লোক। বিড়বিড় করে কথাটি বলল নীলিমা। ইকরাম ভ্রু কুঁচকে বলল, গালে দিলেন? না। তোমার চোখে দেখছি এক প্রতিপক্ষের তেজ, কিন্তু আমার হৃদয়ের গভীরে তো প্রেমের উত্তেজনা বাড়ছে। রাগান্বিত চোখে তাকালো নীলিমা। ইকরাম ভয় পাওয়ার অভিনয় বলল, তোমার আমার মধ্যে শত্রুতা যখন বাড়বে তখন ভালোবাসতে সুবিধা হবে। তোমার নীরব চাহনি নিয়ে শুরু করবো ভালোবাসার নতুন লড়াই। থামবেন আপনি? না। তাহলে আমি যাই, আপনি একা একা বকবক করুন। নীলিমা চলে যেতেই ইকরাম হাত টেনে ধরে বুকে নিল। পরপর থুতনি তুলে নিয়ে বলে উঠল, বেলুফুলের মতো তোমার প্রেম আমার জীবনে এনে দিয়েছে এক অসাধারণ মাধুরী, যা রাতের আধার কেউ আলোকিত করেছে। কেন এসব বলে মন ঘোরাতে এসেছেন বলুন তো? কেন এসব করলেন আমার সাথে? কেন, কিসের পরিকল্পনায় আমাকে তুলে নিয়ে গিয়েছিলেন? ইকরাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর নীলিমার কাঁধে উকি ঝুঁকি দিতে লাগলো। নীলিমা একটু ভয় পেয়ে গেল, ভাবলো কোনো পোকামাকড় হবে। ভয় ভয় বলল, কি দেখছেন অমন করে? কি হয়েছে? ভেজা চোখে ভয়ের ছাপ। ইকরামের খুব হাসি পেল। হাসি দমিয়ে রেখে ফের তাকালো কাঁধের দিকে। মলিন মুখেই বলল, তোমার জন্য আমার অনুভূতিগুলো এই মুহূর্তে প্রতিফলিত হতে যাচ্ছে। তোমার কাঁধের চুমুর মাধ্যমে আমি আমার সমস্ত প্রেম আজ প্রকাশ করব। বলে নীলিমা চোখের দিকে তাকালো। কেমন রাগান্বিত চোখে তাকিয়ে আছে সে, যেন লেলিহান আগুনের কণা বেরিয়ে আছে। ইকরাম দম ফাটানো হাসিতে ফেটে বলল, নীলিমার রাগে সরিয়ে দিবেই তার আগেই চাঁদনি এসে ঢুকলো খাবার নিয়ে। নীলিমা লজ্জা পেল। ইকরাম নীলিমাকে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। হাসি আটকে রাখলো বহু কষ্টে। চাঁদনি চিবুক নামিয়ে হাসছে, যা নীলিমার চোখে পড়লো। তার লজ্জা আরো দ্বিগুণ হলো। রাগান্বিত হয়ে তাকালো ইকরামের দিকে। ইকরাম মন ভুলানো হাসি দিয়ে ভ্রু নাচাচ্ছে অনবরত। ইকরাম রাতের নীরবতায় নীলিমার কাছে আসে মূলত রাগ ভাঙাতে, আর জানতে সে সবটা শুনেছে কিনা। তার রাগ আর বিষণ্ণতা কাটিয়ে তোলার জন্য ভালোবাসার হাজারো কথা বলে, চোখে চোখ রেখে রোমান্টিক অনুভূতিগুলোকে প্রকাশ করে। কিন্তু নীলিমার হৃদয়ের গভীরে জমে থাকা বিষাদ এত সহজে ভাঙার নয়। তার মনের গাঢ় অন্ধকারে ইকরামের প্রতিটি কথা যেন হারিয়ে যায়। তবুও নীলিমার উপরে এক মিছে হাসি ফুটিয়ে সবকিছু মেনে নেয়।
কারণ তার মনে অন্য এক দুশ্চিন্তা কাজ করছে। মহলে ফিরে রহস্য উন্মোচনের দায়ভার তাকে নিতেই হবে। কিসের পরিকল্পনা করেছিল তাকে জানতেই হবে। রাত রোমান্টিকতায় ভরে যায়, কিন্তু নীলিমার মনে এক গভীর ফাঁকা জায়গা থেকেই যায়। সকালে ধীরে ধীরে রাতের আধার কেটে আলো ফোটে। নীলিমা ঘুম ভাঙার পর দেখতে পায় ইকরাম চলে গেছে। মূলত চাঁদনি থেকে জেনে নেয়, কোনো বিদায় না জানিয়ে, কোনো কথার শেষ রেখা না রেখে শুধু রেখে গেছে একটি চিঠি। ফের ঘরে এসে নীলিমা হাতের কাঁপুনিতে চিঠি খোলে। তার হৃদয়ের একদিকে বিষণ্ণতায় ভারী, অন্যদিকে রহস্যের প্রতি আগ্রহে উদ্দীপ্ত। ইকরামের অনুপস্থিতি এবং চিঠির প্রতিটি শব্দ যেন তাকে এক নতুন পথে হাঁটার সংকেত দিচ্ছে। কিন্তু চিঠির ভেতর কি এমন আছে? তাকে কি মহলের রহস্যের আরো কাছাকাছি নিয়ে যাবে, নাকি এই চিঠি তার মনের দ্বিধা আরো বাড়িয়ে তুলবে? ভয়ে ভয়ে চিঠির প্রদর্শনে চোখ রাখলো। পরপরই বড় হয়ে গেল চোখ, পাল্টে গেল মুখের ভঙ্গিমা। বিলিফুল, দুঃখের সহিত লিখতেছি যে গত রজনী নিজেকে সংযত রাখিতে পারি নাই। অপরাধের পরিমাণ দ্বিগুণ করিয়ে ফেলিয়াছে, কারণ বিনা অনুমতিতে চলে আসিয়াছে। ইহা সত্যি অদ্ভুত যে তুমি এখন এই পত্রখানি পড়িতেছ। তবে ভয় করিও না, আমি জানি যে তুমি বাংলা ভাষায় লিখিতে পড়িতে সক্ষম। কারণ কারণ এক একটি কিশোরীর শয্যার পাশে গল্পের পুস্তক থাকিবে, ইহা অস্বাভাবিক নহে। কিন্তু ইরাবতীর লেখা পত্রখানি পাঠ করিয়া তুমি ভুল করিয়াছ, তাহা আর কখনো করিও না। এতে তোমার কদুর ফুল। নীলিমা আগের ন্যায় ভাঁজ করে চিঠিটা বালিশের নিচে রাখলো। পরপর জোরে নিঃশ্বাস নিয়ে বসতেই মোহিতের কণ্ঠ শুনে বেরিয়ে আসে। মোহিত দাঁতে মাজন দিচ্ছে, কাঁধে গামছা। কাল সন্ধ্যায় কোথায় ছিলেন ভাইজান? মোহিত থুতু ফেলে পাশ ফিরে তাকায়, বলল, কাজ ছিল, তোকে আমার সাথে যেতে বলেছে। আমি এখন যাব না। তাছাড়া কি কাজে ছিলেন যে গঞ্জে পাওয়া গেল না? ওনার আমাজন অসুস্থ, তাই চলে গিয়েছেন। ঘুমাচ্ছিলি বলে ডাকেনি। প্রস্তুত হয়ে নেই, এই সময় মহলে তোকে প্রয়োজন। কথা ঘুরিয়ে নিচ্ছেন কেন ভাইজান? তোর কি সন্দেহলগ্নে জন্ম? সব কিছুতে এত সন্দেহ করিস কেন? ইউক্রেন কাজে পাঠিয়েছিল। কই, কাল তো উনি এই নিয়ে কিছু বললেন না, বরং বললেন আপনার খবর উনি জানেন না। মোহিত ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, মানে কি বলতে চাস? কাল তো ইরফান সাহেব এখানে এসেছিল। হয়তো ওর মন নাই। কি এমন কাজ? এমন ভাব করছিস মানে তুই আমার বড় বোন। বেশি কথা মা বলে, যা প্রস্তুত হয়ে নে। বলেই পুকুরের দিকে পা বাড়িয়ে দেয় গোসলের জন্য। চাঁদনি বলে উঠল, মন খারাপ করিও না বোন, পরের বার এসে কয়টা দিন থাকিও। নীলিমা ফিচলে হেসে বলল, কেন, একবারে এসে থাকলে কি আপনার সমস্যা হবে ভাবিজান? এমা, আবার সমস্যা হবে কেন? এসো, দরকার পড়লে সাহেবকেও নিয়ে আসিও। নীলিমা হাসলো, মনে মনে বলল, আর সাহেব? পারুল একে একে জিনিস ছুঁড়ে মারছে আর বলছে, আইনা দেবী কি না বল। ইখওয়ান নিজেকে বাঁচাতে দু হাত দিয়ে জিনিসপত্র আটকে নিচ্ছে আর বলছে, আগে তো শান্ত হও শাকচুন্নি, সকাল সকাল আমি চাঁদ কই পাবো? চিরুনি ছুঁড়ে মারলো, বলল, তাহলে সকাল সকাল বললি কেন যে তোরে মুই চাঁদ আইনা দিব? কেন কইলি? আরে পাগলি, ওইটা কথার কথা, ভালোবেসে বলছি। পারুল কোমরে হাত গুজে ফুসছে। ইখওয়ান এগিয়ে যেতেই পারুল ধমক দিয়ে থামতে বলল। ইখওয়ান আদুরে গলায় বলল, আরে এতটা রাগ করিস না, বাচ্চার সমস্যা হবে তো। বাচ্চা হইল পেটে, মুই রাগ হইলে বাচ্চার সমস্যা হবে কে? বলদ পাইছিস মোরে? না মানে, আরে তোর মতোই রাগী হবে, তখন কি করে সামলাবি বল বল। তোকে ভাবতে হইব না, সামনে থেকে যা। শোন, তুই তো আমার কক্ষের চাঁদ, আকাশে যেটা আছে ওইটা কুমড়ো, বুঝলি? টপ দেওয়া হইলে সর কইতাছি সামনে থাইকা, নইলে এবার ঝাড়ু দিয়ে দৈরানি খাবি। ইখওয়ান অসহায় হয়ে চলে যেতেই বাইরের শোরগোল শুনে পারুল দৌড়ে বের হয়ে যায়। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইখওয়ানকে। ইখওয়ান দরজার কপার ধরে সামলিয়ে নিয়ে বলল, বিমানের মতো ছুটলো, মুখ যেমন চলে পা দুটো তেমনই চলে। শুধু পা নাকি, সর্বাঙ্গ চলে বিমানের মতো।
উর্বি চিবুক নামিয়ে দাঁড়িয়ে কেটে যাচ্ছে। রোকমান যা নয় তাই বলে বকে যাচ্ছে। আরিফা ছুটে আসে। মহল যে ফাঁকা। রমেলা ধীর পায়ে এগিয়ে আসে, বসলো সোফায়। তিনি আবারও দাঁড়িয়ে থাকতে পারে না। পারুল এসে বলল, কি হয়েছে রে আত পাগলা? রোকমান কটমট চোখে দেখালো। পারুল ঠোঁট বাঁকিয়ে বলল, মোর উপর চোখ গরম কইরা কও কি হইছে? মুই তোর ঘরের বউ নয়। কি হয়েছে উর্বি? আরিফার কথায় উর্বি চোখ তুলে বলল, কাল রাত থেকে বমি হচ্ছে বুবু। ওনারে কৌনু দেখি কইল বাচ্চা পেটে তোর মনে হয়। তা মুই কনু হ তোমার বাচ্চার বাপ আর তুই না মা হইম। বলেই ফুফিয়ে কেঁদে ওঠে। রোকমান এগিয়ে এসে থাপড় দিবে বই কি ইখন বাঁচখাই গলায় বলে উঠল, রোকমান। রোকমান থামলো, বলল, ওই বাচ্চা আমার নয়। শুয়েছিস তো ওদের সাথেও, দেখ ওদের কারো হবে। খবরদার আর একবারও বলবি না ওটা আমার বাচ্চা। ও শুইছে না, তুই উর্বিকে ওদের দিকে ঠেলে দিয়ে ওদের সুযোগ কইরা দিছস। পারুলের কথায় রোকমানের খুব রাগ হলো। আরিফা বলল, এ কি ইকরাম তোমাকে কখন ডেকে পাঠিয়েছে? এখনো যাওনি? এদিকে রোকমানও যায়নি, আর রোকমানও তোমার বউ। সব কিছু মেনে নিতে হবে। বউই মানি না, আবার বাচ্চাকে মানবো? হাসালেন। আমি তো এসব কিছুর জন্য প্রস্তুতি ছিলাম। ভাইজানকে পাঠিয়ে দিচ্ছি। তুই কিসবের জন্য প্রস্তুত আছিস ভাইজানকে জানিয়ে দিস, আহমক। বলে ইখন চলে যায়। পারুল ফিক করে হাসলো। রোকমান এবার বলে উঠল, সবসময় সবকিছুতে হাসতে হবে আপনাকে? আরেকবার হাসুন, দাঁত ভেঙে দেব। আহা রোকমান, কি বলছো? ওসব ভাবি হয় তোমার। রোকমানের রাগ বাড়লো। রেগে মেগে বলে উঠল, আমি কাউকে কিছু মানি না। কেউ নেই আমার। আমার শুধু আসমানের পরি আছে। আমি ওকেই মানি, ওকেই চাই। হাঁপাচ্ছে রোকমান। সবাই ভ্রু টান টান করে তাকালো। এবার রমেলা মুখ খুললো। এক গাল হেসে বলল, কে বাবা? কে তোর আসমানের পরি? আগে কেন বলিসনি বাপ? আত পাগলা আর আত পাগলি মা। ছেলেকে আসমানের পরীর সাথে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখতেছে, তাও জায়গা ঘুমাইয়া দেখলে মানুন যাইতো। বলেই পারুল ঠোঁট আবারও বাঁকালো। রমেলা রাগান্বিত চোখে তাকিয়ে বলল, অসস্কর মেয়ে, সব কথায় নাক গোলাতে হবে তোমার? হ্যাঁ, তোরা যে সব কথার খুঁটিনাটি অবধি বের করতে চাস, ও তখন খুব মজা লাগে। মা দাদিমা কেমন করতেছে? রুমঝুম ছুটে এসে বলল কথাটি। আরিফা বলে উঠল, পারুল, রান্নাটা একটু দেখো তো, আমি আসছি। বলেই ওদের নিয়ে ছুটলো আরিফা। রোকমান এগিয়ে এসে উর্বির ঘাড় ধরে নিয়ে বলল, তোকে যেন আর আমার কক্ষে না দেখি। বেশরম মাইয়া একটা, দূর হ চোখের সামনে থেকে। বলে ছুড়ে মারলো তাকে। আগলে নিল সদ্য আসা নীলিমা। মুখের পর্দা সরিয়ে নিয়ে বলল, ওকে ধাক্কা মারছেন কেন? বলেই উঠে দাঁড়ালো নীলিমা। সে সময়ে ঢুকছে ইকরাম। রোকমান সহসা বলে উঠল, ওমন বেশ্যমের সাথে সংসার করতে পারবো না আমি। বেশ্যা তো তুই বানিয়েছিস রোকমান। হাসি মুখ মিলিয়ে যায় রমেদার। পারুল এক গাল হাসলো। নীলিমা অবাক হয়ে তাকায় পিছনে। ইকরামের মুখে এমন শব্দ শুনে নীলিমার কান পচে যাওয়ার উপক্রম। লজ্জায় মাথা কাটা যায় তার। বড় বড় পা বাড়িয়ে এসে উর্বির হাত ধরে ধাক্কা দিয়ে রোকমানের দিকে ছুড়ে মারল। রোকমান না চাইতেও ধরলো উর্বিকে। ইকরাম তেজ নিয়ে বলল, উর্বির সাথে সংসার করতে না চাইলে বল, আমি তোর ঘাট থেকে মাথা আলাদা করার ব্যবস্থা করছি। রোকমান আর দাঁড়িয়ে থাকলো না। উর্বিকে রেখে হনহনিয়ে রেগে চলে যায়। পারুল উর্বিকে নিয়ে বলল, আয় মোর সাথে। কক্ষে আসো। বলে ইকরাম পা বাড়িয়ে দেয়। তখনই শাহমাউত ও শাহাবুদ্দিন মহলে প্রবেশ করলো। গলা খাকারি দিয়ে ইকরামকে ইঙ্গিত দিয়ে বসে পড়ল। শাহাবুদ্দিন বলল, তুমি কক্ষে যাও। রমেলা উঠে দাঁড়ালো। ইকরামকে রাগান্বিত চোখে এক পলক দেখে চলে গেল। নীলিমাকে কক্ষে যেতে বলে সে বসে পড়ল শাহমাউতের সামনে। বলল,
কি বলবেন তাড়াতাড়ি বলেন চাচা। গঞ্জের দোকানদার খাজনা দিচ্ছে না, বলেছে বাজার মন্দ যাচ্ছে। ওদিকে আসলাম বাহাদুর গাইগুর করছে। ওরও তো 3 মাসের খাজনা বাকি। আমি কি করতে পারি? আমার মনে হয় আসলাম বাহাদুরগঞ্জের লোকদের উস্কিয়ে দিয়েছে। ঠিক আছে, বিকেলে গিয়ে কথা বলে আসবো। বলেই উঠে দাঁড়ালো ইকরাম। চলে গেল বাবারই। শাহমত রাগে ফুসছে। পরপরই চলে যায় নিজ কক্ষে। চলে যায় শাহাবুদ্দিন। বিকেলে ইকরাম আসলামের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। একটু পর বেরুবে। আঁচলে হাত মুছতে মুছতে নীলিমা কক্ষে আসলো। সকাল থেকে ইকরাম তেমন কথা বলেনি তার সাথে, তাই নীলিমা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। বাতাসে শীতের মিষ্টি একটা পরশ, অথচ তার মন ভারী। সকাল থেকে ইকরামের মুখে একটাও কথা নেই। এমনিতে খুব কথা বলে, কিন্তু আজ যেন বাড়াবাড়ি রকম চুপচাপ। নীলিমার মনে হচ্ছিল চিঠিটা পড়ে কি ভুল করেছে সে। বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করলো। উনি কথা না বললে আমার কি আসে যায়? আমি কি ওনাকে ভালোবাসি? কিন্তু এই কথাটা বারবার বলেও যেন নিজেকে বিশ্বাস করাতে পারছিল না। মনের ভেতরে এক অজানা খচখচানি। ইকরামের চুপ থাকাটা এতটা প্রভাব ফেলেছে কেন? এমন তো না যে সে তাকে কোনোদিন বলেছে আমি আপনাকে ভালোবাসি। অথচ এই নির্লিপ্ততা, এই অচেনা দূরত্ব যেন নীলিমাকে পাগল করে দিচ্ছে। ইকরাম গলা খাঁকারি দিয়ে বলল, দুপুরে খাওনি কেন? নীলিমা মৌলির মুখে পিছনে ফিরে বলল, কে বললো আপনাকে? সে তোমার না জানলেও চলবে, খাওনি কেন? নীলিমা নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল। ইকরাম আর একটু কাছে এসে বলল, কি ভাবছো? একটা কথা জানার খুব ইচ্ছে, বলবেন? বলো। মনে করুন এটাই আমার শেষ প্রশ্ন। ঠিক আছে বলো, তবে তাড়াতাড়ি। আমাকে নিয়ে কিসের পরিকল্পনা করছিলেন? ইকরাম চুপ থাকলো কিয়ৎ পরিমাণ। পরপর বলল, তুমি যে বাংলা পড়তে জানো সেটা কখনো জিজ্ঞেস করেছে? কেন পারো, কিভাবে পারো? রাগের রেশ কথায় নীলিমা সামনে ফিরে মন খারাপ করে বলল, আমি বাংলা পড়তে জানি না। মিথ্যে কথা বলায় ইকরামের খুব রাগ হলো। কাজ ঝাঁকিয়ে সামনে নিয়ে বলল, মিথ্যা বলছো কেন? এরাবতী চিঠি পড়নি তুমি? আমার লেখা চিঠি পড়নি তুমি? নীলিমা হাত সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ পড়েছি, সমস্যা কোনো? এইটুকু তো মিথ্যা সহ্য করতে পারছেন না, তাহলে আমার সাথে এত অন্যায়, মিথ্যা, ছলচতুরি, এত ধোঁকা আমি কি করে সহ্য করি বলুন তো? কিসের ধোঁকা, কিসের ছলচাতুরি? একদম নিষ্পাপ সাজবেন না। আমাকে তো ধোঁকা দিয়েছেনই, ছলচতুরি করে, পরিকল্পনা করে আমাকে বিয়ে করেছেন। বাজে বকবে না নীলিমা, তোমার সঙ্গে কোনো ধরনের ছলচাতুরি করা হয়নি। তাহলে কিসের পরিকল্পনা করছেন? কেন ধোঁকা দিচ্ছেন কেন? ধোঁকা? ধোঁকার কথা বলছো? সে ধোঁকা তো তোমার ভাইজানও তোমাকে দিয়েছে। পরিকল্পনার সাথে তোমার ভাইজানা ছিল, বুঝছো? মুহূর্তেই হতভম্ব হয়ে যায় নীলিমা। এ কি শুনলো সে? ভাইজান? টলমলে চোখ নিয়ে তাকিয়ে আছে ইকরামের দিকে। রাগের তোপে ইকরাম মুখ ফসকে বলে ফেলেছে মোহিতের কথা। ইকরাম দীর্ঘ নিঃশ্বাস নিল। নিজের প্রতি রাগে দু হাত মুষ্টিবদ্ধ করে হনহনিয়ে চলে যায়। নীলিমার মন যেন এক গভীর দুঃখের সমুদ্রে ডুবে গেল। ভাইজান, যাকে সে ছোটবেলা থেকেই তার জীবনের অন্যতম আশ্রয় বলে মনে করত, তারই বিরুদ্ধে এমন অভিযোগ। পরিকল্পনার সাথে ভাইজান জড়িত থাকায় কথা শুনে সে প্রথমেই বিশ্বাসই করতে পারল না। কিন্তু কথাগুলোর আগে তো আর মানুষ সত্যি কথা বলে। তাছাড়া তিনি বা কেন মিথ্যা বলবেন? অস্বীকার করার উপায় দেখছি না। বুকের ভেতর অজানা এক ভারী পাথর চেপে বসলো নীলিমার। চোখের কোণে অশ্রু জমলেও সে কাঁদতে পারল না। মনে হচ্ছিল চোখের জলে বেদনার বহিঃপ্রকাশ করলেও হৃদয়ের শূন্যতা ভরাট হওয়ার কি নয়। যাকে সে সারা জীবনের ভরসা স্থান বলে ভেবেছিল, সেই কি করে এমন কিছু করতে পারে? নীলিমা জানে এ সত্য যতই কঠিন হোক তাকে মেনে নিতে হবে, ভাইজানের মুখোমুখি হতেই হবে। কিন্তু তবুও সে নিজেকে প্রবোধ দিচ্ছিল, এ কি কেবল একটা ভুল বোঝাবুঝি? ভাঙা মনের এক টুকরো আশা নিয়ে সে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কারণ তার বিশ্বাস ভাইজান সত্যিকার অর্থে এমন হতে পারে না। পরপরই বসে পড়লো সেখানে। মাথা তার ভার হয়ে আসছে। একদিকে আব্বার রহস্য, মনিকাও তুলি উধাও, শুধু তাই নয়, অনেকে কাজের জায়গা থেকে উধাও। কিসের পরিকল্পনা? হীরাবতী বলে গিয়েছেন, শাহাবুদ্দিন সব সত্যিটা বলেনি। তাহলে তিনি কি লুকাচ্ছেন? আয়না কক্ষ?
এই পক্ষ কোথায়? আজ আবার শুনলাম সেই পরিকল্পনায় আমার ভাইজান ছিলেন ওখানে। কি করে সম্ভব? কি এমন পরিকল্পনা করে হয়েছিল আমাকে মেরে ফেলার? আর নিতে পারলো না নীলিমা, মাথা চেপে ধরে নিঃশব্দে কেঁদে ওঠে। পরপরই মাথা সোফায় রাখলো, কাঁদতে লাগলো অজানা দুঃখে। সন্ধ্যার আবছা আলো ঘরের চারপাশে মিশে গেছে। নীলিমা সেখানেই কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে। বাইরের আজানের মৃদু ধ্বনি তার কানে এসেছে, বাজছে, কিন্তু সে তন্দ্রাচ্ছন্ন। ঘুমের মধ্যে নীলিমা এক অদ্ভুত স্বপ্নে ডুবে গেছে। সে দেখছে তার প্রিয় আব্বা একদল হিংস্র মানুষকে কুকুরের মাঝে বন্দী। আব্বার চোখে আতঙ্ক, ঠোঁটে আকুতি। বাঁচাও আমাকে নীলিমা। আব্বার কণ্ঠ যেন তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। নীলিমা ছুটে যেতে চায়, তার আব্বাকে বাঁচাতে চায়, কিন্তু সে হঠাৎ টের পায় তার নিজের ভাইজান শক্ত করে তার হাত চেপে ধরে রেখেছে। কিন্তু নীলিমার চোখ ভিজে উঠেছে, তার মন বিদ্রোহ করছে। সে ভাইজানের বাধা ভাঙার চেষ্টা করে, কিন্তু তার হাত যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। এরই মাঝে দূরে জমিদারের খিলখিল হাসি ভেসে আসে। তাদের পিছনে বিশাল অট্টালিকা, সোনার ঝলকানিতে ভরা। বিশেষ করে ইকরামের হাসি যেন শানিত ছুরির হয়ে নীলিমার বুকে বিচ্ছে। তবুও নীলিমা চেষ্টা ছাড়ে না। তার চোখ আব্বার দিকে। যে কুকুরগুলো ক্রমশ কাছে আসছে, একটার লাল চোখ তার দিকে তাকিয়ে, দাঁত খিচিয়ে তীক্ষ্ণ চাহনি নিয়ে এগিয়ে আসছে। না, আমাকে বাঁচতে দাও, চিৎকার করে ওঠে নীলিমা। ঠিক তখনই তার শব্দ ভেঙে যায়। সে শ্বাস নিতে পারছে না। অন্ধকার বারান্দায় আজানের ধ্বনি এক ধ্বনিময় শান্তি আনলেও নীলিমার কানে এখনো সেই কুকুরের গর্জন বাজছে। ঘাম ভেজা চুল সরিয়ে নীলিমা ভালো করে বসে পড়ে। তখনই আরেফা বাতি জ্বালিয়ে দেয়। নীলিমা ভয়ে উঠে দাঁড়ালো। আরেফা গালে হাত দিয়ে বলল, ডাকতে এসেছিলাম, কক্ষে না পেয়ে চলেই যাচ্ছিলাম। বারান্দায় ঘুমিয়েছো কেন? নীলিমা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, বসেছিলাম, কখন যে ঘুমিয়ে পড়লাম। চিৎকার করলে? খারাপ স্বপ্ন বুঝি দেখেছো? জি ভাবি। হাত মুখ ধুয়ে রন্ধনশালায় আসবে একটু। পারুলের নাকি মাথা ঘুরাচ্ছে, বমিও করছে অনবরত। আপনি যান, আমি আসছি ভাবি। ঠিক আছে। মিষ্টি করে হেসে চলে যায় আরেফা। নীলিমা কক্ষে আসলো। তার আব্বার কথা মনে পড়তেই কেমন কান্না পেল তার। পরপর মহিদের কথা মনে পড়ে। চোখের পানি মুছে নিয়ে বলল, ভাইজানের সাথে দেখা করতেই হবে, কয়েকটা প্রশ্নের উত্তর তাকে দিতেই হবে। নীলিমা রান্নাঘরে এসেছে। রাতের খাবার তৈরি করতে সে নেমে পড়ল। এব্রামদের জন্য আবারও গোস্ত রান্নার আয়োজন করতে গিয়ে মনমারা হয়ে আছে সে। বিরক্তি আর ক্লান্তি একসঙ্গে মাথা চাড়া দিচ্ছে। প্রতিদিনই মাংস আর সেই সঙ্গে মশলাপাতি পিষে চলার একঘেয়েমি তাকে বড্ড বিরক্ত করে তুলেছে। পাতিলে মাংস ঢেলে হাত চালাতে শুরু করে নীলিমা, কিন্তু হঠাৎ থমকে যায়। মাংসের এক টুকরোতেই চোখ আটকে যায় তার। শরীরের রক্ত যেন জমে যায় মুহূর্তেই। কাঁপা কাঁপা হাতে টুকরোটি তুলে ধরে ভালো করে দেখে। একটুখানি দেখে সঙ্গে সঙ্গে চমকে উঠল নীলিমা। মাংসের সেই টুকরোতেই মেয়েদের শরীরের অংশ, স্তনের বোটার মতো কিছু একটা স্পষ্ট। হাত থেকে টুকরোটি পড়ে যায়, আর সেও পিছু হটে যায় আতঙ্কে। গা গুলি ওঠে আর নিঃশ্বাস ভারী হয়ে আসে। বমি চাপতে না পেরে নীলিমা দৌড়ে চলে যায় কুয়ো পারে। সেখানে আরেফা কাজ করছিল। নীলিমাকে এভাবে ছুটতে দেখে বিচলিত হয়ে এগিয়ে আসে সে। নীলিমার বমি দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? সহসা তখনই ইকরাম মহলে প্রবেশ করে। ঠোঁটে অদ্ভুত হাসি টেনে বলল, কিসের শরীর খারাপ? সুসংবাদ ভাবি সাহেবা। নীলিমা লালচে চোখে ইকরামের দিকে তাকায়। মাথা ভারী হয়ে আসে। তার চারপাশ ঝাপসা হয়ে ওঠে। বিড়বিড় করে বলে, মানুষের মাংস মহলে এসব কি হচ্ছে? শেষ কথাগুলো বলেই নীলিমা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে, জ্ঞান হারিয়ে ফেলে। আরেফা আর ইকরামের চোখাচোখি হয়। চারপাশে যেন এক অদৃশ্য আতঙ্কের পর্দা নেমে আসে। মহলের এই গোপন রহস্য যেন নীলিমার দুর্বল শরীরকেও অন্ধকারে টেনে নিয়ে যায়। নীলিমার জ্ঞান ফেরার পর থেকেই যেন তার সমস্ত পৃথিবী ওলটপালট হয়ে গেছে। তার মন ক্রমাগত ঘুরপাক খাচ্ছে এক বিভীষিকাময় সত্যের ভারে। এতদিন ধরে যে রান্নাঘর তার জীবনের অংশ ছিল, যেখানে সে ভালোবাসার যত্ন দিয়ে খাবার তৈরি করত, সেই রান্নাঘরই এখন তার কাছে নরকের প্রতিচ্ছবি। মানুষের মাংস। একটাই শব্দ তার শরীর ঠান্ডা করে দেয়। গা গুলিয়ে ওঠে প্রতিটি চিন্তায়। ইকরাম তখন থেকে অপলক ভাবে তাকিয়ে আছে। নীলিমা গুটিসুটি মেরে বসে ভাবছে,
ইকরাম এগিয়ে এসে নীলিমার মাথায় হাত রাখতে নীলিমা তাকালো তার দিকে। পরপরই তার হাত শক্ত করে ধরে ইকরাম ধরা গলায় বলল, চলো নীলিমা, সব ভুলে দূরে কোথাও চলে যায়, এক নতুন জীবন শুরু করে সেখানে শুধু তুমি আর আমি সুখের নীড় বাঁধবো আমরা। নীলিমার হাত শক্ত করে ধরেছিল ইকরাম। তার চোখে ছিল আকুতি। হয়তো সে সত্যি কিছু জানতো না, কিন্তু নীলিমার মন আর মানতে চায় না। তার মধ্যে দানা বাঁধা সন্দেহ, ভয় আর এক অসম্ভব রহস্য উন্মোচনের তাগিদ তাকে তাড়িয়ে বেড়ায়। নীলিমা ধীরে ধীরে হাত সরিয়ে নিল ইকরামের মুঠো থেকে। তার চোখে ছিল জেদার অদম্য ইচ্ছা শক্তি। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল সে, না, আমি এভাবে পালাতে পারবো না। আপনার প্রস্তাবে হয়তো শান্তি আছে, কিন্তু আমার ভেতরটা শান্ত হবে না। আমি জানতে চাই এই বিভীষিকাময় সত্যের পেছনে কে আছে, কেন আমাকে এই পাপের অংশ বানানো হলো। ইকরাম কিছুক্ষণ চুপ থেকে তাকিয়ে থাকলো, তারপর মাথা নিচু করে বলল, আমি জানতাম তুমি থামবে না, কিন্তু সাবধান নীলিমা, এই রহস্য যে কেবল তোমাকে নয়, আমাদের দুজনকে ধ্বংস করতে পারে। নীলিমা কোনো জবাব দিল না। তার চোখে তখনও শুধুই প্রতিজ্ঞার আগুন। সে জানে এই অন্ধকারের শেষ প্রান্তে তাকে দাঁড়াতেই হবে। সত্য তাকে ডাকছে, আর সেই ডাক এড়িয়ে যেতে পারবে না। সহসা আরিফা এসে বলল, বসার ঘরে সবাই এসেছে, ইকরাম তাড়াতাড়ি আসো। জি ভাবি সাহেবা, আপনি মাংসের পাতিল নিয়ে আসুন, আমি আসছি। বলেই নীলিমাকে বলল, কাউকে বাঁচিয়ে দেব? আমিও যাব আপনার সাথে। থাকতে পারবে? ইকরামের আজ রাগ হলো না। কেন হলো না সে জানে না। পরপরই নীলিমার গালে নিজের হাত ছুঁয়ে দিয়ে বলল, এসো। ইকরাম বসার ঘরে। বাতাস যেন থমকে আছে। মধ্যরাতের নিস্তব্ধতা ছাপিয়ে এই ঘরের উত্তেজনা টের পাওয়া যাচ্ছে দূর থেকেই। চারপাশে বসে থাকা মুখমণ্ডল যেন কোনো এক অজানা ভয়ের ফাঁদে আটকে পড়েছে। আলো আধারি ঘরে ইকরামের কণ্ঠস্বর বজ্রের মতো ভাসছে, যেন কোনো পাপ পুণ্যের বিচারের আসর। মানুষের মাংস, এ কি তোমাদের সীমা? ইকরাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় শাহমহলের দিকে। আপনি এমনটা কিভাবে করতে পারলেন? মানুষ থেকে পশু হয়ে যাচ্ছেন। গ্রাম জানাজানি হলে কি হতে পারে জানেন? শাহমত সাদা মুখে কোনো উত্তর দিতে পারে না। ঘামের ফোঁটা টপ টপ করে তার কপাল থেকে গড়িয়ে পড়ছে। শাহাবুদ্দিন চুপচাপ, তার হাত পা যেন অবশ হয়ে গেছে। ইকরামের চোখ তার দিকে ঘুরতে সে তড়িৎ বলে ওঠে, আমি 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 কিচ্ছুই জানি না ইকরাম, আমি শুধু খেতেই এসেছি, মাংস তো রোহিত আনতো। বিড়বিড় করে রোহিত বলল, শালার বোকাচোদা বাপজান আমার। ইকরাম রাগে গর্জে ওঠে, রোহিতের বাচ্চা তুই? তোকে তো আমি বিশ্বাস করেছিলাম, তুই এমন কিভাবে করলি? রোহিত যে এতক্ষণ নীরবে বসেছিল এবার মুখ খুলল, কিন্তু তার কণ্ঠে আত্মবিশ্বাসের লেশ মাত্র নেই। আমতা আমতা করছে। ইকরাম বিশ্বাস কর, আমি তো শুধু শখের বশে, আমরা তো খেলতে খেলতেই তা আর এত দূর গড়াবে বুঝতে পারিনি। শখ? মানুষের মাংস নিয়ে শখ? ইকরামের গলা আর একটু চওড়া হয়ে ওঠে। তোর মতো জানোয়ারদের জন্য সমাজ ধ্বংস হচ্ছে। এদিকে এবরাম ও জন কোনো মতে নিজেদের চুপ রাখার চেষ্টা করছে। জনের হাত মুষ্টিবদ্ধ, যেন যে কোনো সময় সে পালানোর জন্য উঠে দাঁড়াবে। এবরামের চোখের ভেতরেও আতঙ্ক। তারও সাহস নেই ইকরামের সামনে কথা বলার। তারই কথাই তো এসব হয়ে আসছে। ইকরাম এবার বাকিদের দিকে তাকায়। আব্বাজান, আপনি জেনে কি চুপ ছিলেন? একবারও কি ভাবলেন না এটা কোথায় গিয়ে থামবে? খুব তো ভয় করেন পরস্পর যেন ধ্বংস হয়। থামলো ইকরাম, রাগে তার শরীর কাঁপছে। বাকিরা হতবাক হয়ে বসে থাকে। ঘরের উত্তেজনা এতটাই ঘনীভূত যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটা পিন পতন নীরবতা। তারপর ইকরাম টেবিলে আঘাত করে চিৎকার করে ওঠে, এই বিচার এখানে শেষ হবে না। তোমাদের শাস্তি আমি নিজে ঠিক করব। আজ রাত তোমাদের জন্য চিরকাল মনে রাখার মতো হবে। তার কথায় গভীরতার ঘরের বাতাস যেন বরফে পরিণত হলো। সবাই জানে ইকরাম কিছু বললে তা করেই ছাড়ে। এমন সময় রোকমান উকিয়ে উঠল, মুখ চেপে ধরে কোনো রকমে বলল, আমি তাহলে এতদিন মানুষের। আর বলতে পারলো না, আবার উকাতেও লাগলো। বুদ্ধিহীনতায় ছোট উর্বি বলে উঠল, তোর পেটেও বাচ্চা? তা শোনো, তোর বাচ্চার বাপ
হাসছেন? রোকমান কটমট চোখে তাকালো। সহসা ইকরাম রাগে বলে উঠল, এখানে কি যাত্রা হচ্ছে? মনে মনে রোহিত বলল, আজ তোর কষাইগিরি ছুটাবো। বলেছিলাম ভালো করে কাটতে, হারামজাদা। ইখওয়ান বলে উঠল, মনে হয় মহলের মেয়েদের এখানে না থাকাই ভালো। কেন পরবর্তীতে কোনো মেয়ের মাংস খাওয়া যায় তা নিয়ে আলোচনায় বসবেন নাকি? নীলিমার কথায় শাহাবুদ্দিন রেগে বলল, আপনাকে আমি আগেই বলেছিলাম ভাইজান, এই মেয়েকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই। শুনলেন না আমার কথা। মাথা মোটা রোহিতের কথা। চুপ করুন চাচা যান। গর্জে ওঠে ইকরাম, যেন মহলটা কেঁপে উঠল। পারুল ও উর্বি চোখ বন্ধ করে বুকে থুতু দিল। একদিকে ভয় ও শাহাবুদ্দিনের কথা শুনে দোটানায় পড়ে যায় নীলিমা। রোহিত মনে মনে আবারও বলল, আগে যদি জানতাম ওটা চাঁদরূপী, তাহলে তো নিজেরাই করেই নিতাম। ঠিকই তো বলেছে। যা হচ্ছে ওই মেয়ে আসার পর থেকেই মহলে ঘন কাটা লেগেই আছে। শাহমতের কথা ইকরাম ফিচলে হেসে বলল, ওর দোষ দিবেন না বাঁচান, না তুলবেন আঙ্গুল। মনে করুন আপনার পাপের ফল পাওয়ার সময় ঘনিয়ে আসছে। ইকরাম, চেঁচামেচি করবেন না একদম। এবার বলুন এসবের পরিকল্পনা কার? এবরাম ও জন ভয়ে জবুথুবু, ভাবছে কোনো রকম বেঁচে ফিরলে হয়। রোহিত নিজেকে বাঁচাতে বলে উঠল, এবরমের। এবরাম ভ্রুকুচকে তাকালো রোহিতের দিকে, ভাবলো কেমন শয়তান লোক। একবারও ভাবলো না, শালারে কত মাল খাওয়ালাম খরচ করে এদিন দেখার জন্য। আপনারা দুজন দাঁড়িয়ে পড়ুন। জন আগে ভাগে দাঁড়িয়ে পড়লো। এবরাম ভাবনার থাকায় জন টেনে তুলতে গেলে তার হুঁশ হয়। জনের মুখের দিকে তাকালো। জন ইশারায় ইকরামকে দেখতে বলল। সে ভয়ে ভয়ে তাকায়। ইকরাম গম্ভীর গলায় ইংরেজিতে বলল, আপনারাই বলুন কি করবেন? আমার হাতে খুন হবেন নাকি দেশ ত্যাগ করবেন? ফটাফট জন বলল, আমরা চলে যাব। এবরাম অবাক হয়ে জনের দিকে তাকালো। জন হাতে চিমটি দিতেই এবরাম বলল, হ্যাঁ আমরা চলে যাব। ইকরাম বিষয়টা বুঝতে পেরে চুপ থাকলো। উদ্দেশ্য তাদের কর্মকাণ্ড দেখবে, আসলেই তারা মুখে যা বললো তা করবে কিনা। ঠিক আছে, কাল সকালের মধ্যে চলে যাবেন। পরপরই রোহিতের দিকে তাকিয়ে ইকরাম বলল, কার মাংস ছিল? ভাবলে শিন হয়ে রোহিত বলল, তুলির। চমকে ওঠে নীলিমা। চোখ বন্ধ করে নেয় ইকরাম। নীলিমা পড়ে যেতেই আরেফা আগলে নিয়ে বলল, কি হলো তোমার? তুলিকে চেনো? ভাঙা গলায় সে বলল, হ্যাঁ, আমার পাশে বসে কাজ করত। হঠাৎই ইকরাম রোহিতকে বলল, মনিকা কোথায়? সবাই উৎসুক হয়ে তাকালো রোহিতের দিকে। নীলিমা অবাক হয়ে দেখছে ইকরামকে। তোকে বলতে যাব কেন? ইকরাম তেতে উঠে এগিয়ে গিয়ে রোহিতের পাঞ্জাবির কলার চেপে ধরে বলল, কি করেছিস মনিকার সাথে? বল, মনিকা কোথায় বল। ইকরাম যখন মনিকা প্রসঙ্গে রোহিতকে চড়া সুরে প্রশ্ন বানে জর্জরিত করছিল, তখন নীলিমার মনটা ভীষণ ভারী হয়ে উঠল। প্রতিটা শব্দ যেন তার হৃদয় ভেদ করে চলে যাচ্ছিল। তার চোখের সামনে ইকরামের এমন কাতর মুখচ্ছবি ভেসে উঠছিল, সেটা আবার মনিকার জন্য। তার হৃদয়ের গভীরে এক অসহ্য বিষাদ জমতে শুরু করলো। নীলিমা চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে আর সহ্য করতে পারল না, বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল। মনিকার প্রতি এমন ভালোবাসার বহিঃপ্রকাশ ও কথোপকথন তাকে ক্রমশ শ্বাসরুদ্ধ করে তুলছিল। কাঁদতে কাঁদতে আর নিজের আবেগের ভার সামলাতে না পেরে নীলিমা হঠাৎ দৌড়ে বেরিয়ে গেল সেখান থেকে। কেউ কিছু বোঝার আগেই সে মিলিয়ে গেল অন্ধকারের কোণে, যেখানে হয়তো নিজের অশ্রুগুলোকে ঢেলে দিয়ে কিছুটা মুক্তি খুঁজবে। আমার বউ আমি বুঝবো, ওর প্রতি কিসের টান তোর? এখন যদি নীলিমাকে নিয়ে আমি এক প্রকার ছুরি মারল রোহিতকে। রাগে ফুঁসছে সে, জনের দিকে তাকিয়ে বলল, সকালের আলো ফোটার আগে তোরা চলে যাবে। বলেই হনহনিয়ে চলে যায় ইকরাম। পারুল ভাবুক হয়ে বসে আছে। ইখওয়ান বারান্দা থেকে সিগারেট খেয়ে আসলো। পারুলকে আচমকা দেখে ইখওয়ান ভরকে যায়। কুলি করতে যাবে ভেবে বারান্দায় পা বাড়িয়ে দিতেই পারুল বলে উঠল, থাক, কুলিকরণের দরকার নেই। বলেই শুয়ে পড়লো সে। ইখওয়ান মাথা চুলকে বলল, আধ ব্যাটারিটা কখন আসলো? বলে কুলি করে তবেই পালুঙ্কে সে শুয়ে পড়লো। পারুলের গায়ে গা লাগাতে সে ধমক দিয়ে বলল,
খবরদার মোর গায়ের সাথে ঘেসবি না। ইখওয়ান তবুও শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল, চিন্তায় তলিয়ে যাচ্ছিলাম, বিশ্বাস কর, না খেয়ে শান্তি পেতাম না। আচ্ছা, আর কখনো খাবো না। অভিমানে পারুল বলল, সেদিনও এই কথা কইছিলি। আচ্ছা, এই যে তোকে ছুঁয়ে বললাম আর খাবো না। সাহস কত বড় তোর, মোরে ছুঁইয়া কথা দিস? সর কইতেছি, সর। কেন, কি হবে? তোকে মোর বিশ্বাস নাই। কবে না জানি মোরে জবাই করে খাস। একদম বাজে কথা বলবি না শাকচুন্নি। এইটা সত্য কথা। কে গায়ে ফসকা পড়লো? ইখওয়ান পারুলের ঝটকা দিয়ে শুয়ে পড়ল। নিজের শরীরের ভার তার উপর হালকা দিয়ে বলল, এইটুকু রোমান্টিক কথা বলতে পারিস না? সব সময় ক্যাট ক্যাট করিস কেন? না পারো না, সমস্যা তোর। বললাম তো আর সিগারেট খাবো না। কেন রাগ দেখাচ্ছিস বলতো? পারুল মুখ ফিরিয়ে নেয়। ইখওয়ান ফের বলল, আচ্ছা, এখন থেকে সিগারেট খেতে মন চাইলে তোকে এসে খাবো, কেমন? চকিতে তাকালো পারুল, চোখে স্পষ্ট আতঙ্কের ছাপ। পারুল ভয় বলল, তুই পারবি, পারবি মোরে খাইতে। পারুলের গলা ভেঙে আছে। ইখওয়ান ভ্রুকুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর পারুলের কথার মানে বুঝতে পারলো, হাসলো ভিতরে ভিতরে, তারপর গলায় কাঠিন্যতা এনে বলল, খাবোই তো, না পারার কি আছে? একটা কথা না শুনিস আমার, না দিস দাম তো ক। পারুল দুম করে ইখওয়ানের থুতনি বারবার ঘুষি দিল। ব্যথায় আটকে উঠে ইখওয়ান সরে বসলো, থুতনিতে হাত দিয়ে বলল, কিরে শাকচুন্নি, ভোর উঠেছে নাকি? পারুল তড়িৎ গতিতে উঠে বসলো। বের হইয়া যাও কক্ষ থাইকা। কত সাহস তয় মোরে খাইবে? মোর শরীরে বুঝি দাম নাই? কত কষ্ট কইরা খাইয়া খাইয়া এমন শরীর হইছে মোর, বুঝছিস? রক্ত কি এমনে এমনে হইছে? আইছে ওই মোরে খাইবে, তার আগে তোকে কাইটা টুকরা টুকরা করে কুকুরে খাওয়াইনো। আব্বে চুপ কালা বান্দরিনী। পারুল চমকে উঠে পিছিয়ে যায়, শাড়ি ঠিক করে বলল, আবার রাগ দেখাচ্ছিস? তো কি করব, আদর করব, মারলি কেন শাকচুন্নি? আমতামতে করে পারুল বলতে লাগলো, তো তোরে মোরে খাই কেন খাইতে চাইবি? তো তোর কি বাচ্চাটার কথা মনে পড়িল না? ভাবলি না একবার? থাম দেড় ব্যাটারি থাম। আমি তোকে খেতে চেয়েছি মানে এই নয় তোর শরীরের মাংস খাবো। আমি তো আদর দেওয়ার কথা বলেছিলাম শাকচুন্নি। বলেই ভিতরে ভিতরে কেঁদে ওঠে ইখওয়ান। পারুল বলল, প্রথমে কইতি তাহলে মাইটটা খাইতি না। ইখওয়ান রাগে অভিমান শুয়ে পড়ল। পারুল পিঠে হাত দিতে ইখওয়ান রেগে তাকালো, বলল, খবরদার গায়ে হাত দিবি না, দূরত্ব রেখে শুয়ে পড়। বলেই শুয়ে পড়ে ইখওয়ান। পারুল উপরের ঠোঁট কামড়ে ধরল, আঁচলে আঙুল পেঁচিয়ে পেঁচিয়ে কাঁদতে লাগলো। কিছু মুহূর্ত পর ইখওয়ান নাক টানার শব্দে মুখ তুলে তাকালো, বলল, কাঁদছিস কেন? মেরেছি তোকে? পারুল মাথা নাড়িয়ে না বলল। ইখওয়ান রাগে আবারও বলল, তাহলে ঘুমা। বলে আবারও মুখ অন্য পাশে করে শুয়ে পড়ল। পারুলের কান্নার বেগ বাড়লো নাক টানার শব্দ। ইখওয়ান বিরক্ত হয়ে তাকালো। সহসা পারুল বলে উঠল, বাচ্চার কসম। ইখওয়ান তড়িঘড়ি করে মুখ চেপে ধরে পারুলের। উঠে বসে হাত সরিয়ে চোখের পানি গাল থেকে মুছে নিয়ে পড়ল। কাঁদছিস কেন? বকেছি? আমি কি একটু অভিমানও করতে পারবো না? একা তুই করবি? পারুল ইখওয়ানকে জড়িয়ে ধরলো। পারুলের মাথায় চুমু দিয়ে ইখওয়ান বলল, আদর নিবি? আরো শক্ত হাতে ইখওয়ানকে জড়িয়ে ধরলো পারুল। ইখওয়ান সম্মতি জেনে তাকে তুলে নিল। পারুল চলমল চোখে তাকালো ইখওয়ানের দিকে, পরপর লজ্জায় চিবুক নামিয়ে নিল। ইখওয়ান ভ্রুকুচকে বলল, নতুন বউয়ের মতো করছিস কেন? প্রথম দিনেও তো এমন লজ্জা পাসনি। কি করবি ক? দেখছিস না পাঠক পাঠিকেরা কেমন কইরা তাকাই আছে? তাই তো, দাঁড়া বাতি বন্ধ করে আসি, অন্ধকারে কিছু দেখতে পাবে না। পারুল মুচকে হেসে দু হাতে মুখ ঢাকলো। ইখওয়ান দুষ্টু হেসে বাতি বন্ধ করে দিয়ে ফের পারুলের কাছে আসে। রোহিত মহলের পূর্বের গাছগাছালির সামনে দাঁড়িয়ে আছে অপেক্ষা কারোর জন্য। কিছুক্ষণ পর একজন আসে, গায়ে কালো চাদর জড়ানো, মুখ ঢাকা।
রোহিত দাঁত চিবিয়ে কিছু বলার আগে সে বলল, একটা দুঃসংবাদ আছে সাহেব। কথাখানা হজম করে বলল, কি দুঃসংবাদ, তাড়াতাড়ি বল। মনিকা ভাবি পালিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। হতভম্ব হয়ে যায় রোহিত। রাগে সে কপাল চুলকে এদিক ওদিক তাকাচ্ছে। তার দিকে তাকিয়ে বলল, তুই কি করেছিলি হারামজাদা? খুঁজে বের কর, না হলে তোর মাংস ভুনা ভুনা করে খাবো। আর মাংস কিভাবে কাটিস মন কোনো পতিতার কাছে থাকে তোর? মার্জনা করুন সাহেব, কিছু কি ভুল হয়েছে? বিরাট ভুল হয়েছে। মেয়েদের শরীরের অংশ বোঝা গিয়েছে, মহলে ধরা পড়েছি আমরা কুত্তার বাচ্চা। আর যেন এই ভুল না হয়, না হলে। তো মেয়ে মানুষের লাশ কেটেছি তো। রোহিত ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিছু করেছিস তাই না? লোকটি মাথা নামালো। রোহিত যা বোঝার বুঝলো, বলল, এত মেয়ে খাস তাও স্বাদ মিটে না। যা মনিকাকে খুঁজে বের কর, না হলে কিন্তু। হঠাৎ ঘোড়ার পায়ের আওয়াজে থেমে যায় রোহিত। লোকটি গাছগাছালির আধারে মিলিয়ে গেল। ইকরাম ঘোড়া থেকে নেমে এগিয়ে আসে, বলল, কি করছেন এখানে? কিছু করছি। করি। ইকরাম ভ্রুকুচকে তাকালো। রোহিত হাঁপাচ্ছে, যেন কারোর সাথে ঝগড়া করেছে। দূর থেকে কারোর আবছায়া দেখছে ইকরাম। কাউকে না দেখতে পেয়ে ভাবলো হয়তো চোখের ভুল। এদিক ওদিক তাকাচ্ছে ইকরাম। রোহিত বলল, কাকে খুঁজছিস? হিসু করবো তো, তাই দেখছি কোনো মানুষের বেঁচানোর আছে নাকি। বলা তো যায় না, যদি আমার ইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। অসভ্য ছেলে। বিড়বিড় করে মুখ ফিরিয়ে নেয় রোহিত। মনে তার ভয়ের টানা অনবরত ঝাপটিয়ে যাচ্ছে। ইকরাম মুচকি হেসে ঘোড়ার দড়ি ধরে চলে যায়। রোহিত হাঁপ ছেড়ে বাঁচার মতো শ্বাস টানলো। পিছনে ফিরে আচমকা আবারও ইকরামকে দেখে হকচকিয়ে গেল। ইকরাম বলে উঠল, হিসু করতে ভুলে গেছে। রোহিত একরাশ বিরক্তি নিয়ে হন করে চলে গেল। ইকরাম মিটমিটিয়ে হাসে। ইকরাম বসার ঘরে আসতেই আরিফা উঠে দাঁড়ালো। ইকরাম অবাক হয়ে বলল, একে এত রাতে আপনি এখানে? আরিফা খাবারের থালা সামনে দিয়ে বলল, দুপুর থেকে মেয়েটা না খেয়ে কত ডাকলাম, খেতে আসলোই না। দুজনেই খেয়ে নিও। ইকরাম থালা হাতে নিয়ে বলল, বউ পালা থেকে পশু পাখি পালা থেকে সহজ। আরিফা মুচকি হেসে বলল, রহস্যে বলল, আসলাম বন্দোবস্ত করে। বলেই পা বাড়িয়ে চলে যায় ইকরাম। নীলিমা জানে ইকরামের প্রতি তার কোনো ভালোবাসা নেই, কিন্তু কেন যেন ইকরামের কোনো কিছু তাকে ছুঁয়ে যায়। আজকের ঘটনাটা তাকে অদ্ভুত এক দ্বিধায় ফেলে দিয়েছে। ইকরাম মনিকার জন্য যে উচ্ছ্বাস দেখিয়েছে তা নীলিমার ভেতরে গভীর এক শূন্যতা সৃষ্টি করেছে। তার বুকের ভেতর কেমন একটা কষ্ট পাক খাচ্ছে, অথচ সে নিজেই জানে না কেন। ইকরাম হাত মুখ ধুয়ে বের হয়ে আসে। মুখ মুছতে মুছতে বলল, বলে গেলাম মরতে, শুয়ে আছো? নীলিমা নিরুত্তর। ইকরাম জানে নীলিমা জেগে আছে, তোয়ালে রেখে বলল, কি হলো গো বেলে ফুল, ওঠো। শুয়েই আছে নীলিমা। বিছানার উপরে সে নিজেকে গুটিয়ে রেখেছে, চোখ বুজে থাকার ভান করছে। ইকরাম পাশে বসে কথা বলার চেষ্টা করছে বারবার। নীলিমা কি হয়েছে বলো তো? ইকরামের কণ্ঠে অস্থিরতা। নীলিমা উত্তর দেয় না। তার মনে হচ্ছে কিছু বললে হয়তো অভিমান প্রকাশ পাবে, কিন্তু তার অভিমানটাই বা কেন? সে তো ইকরামকে ভালোবাসে না। তুমি যদি এভাবে চুপ করে থাকো আমি বুঝবো কি করে কি হয়েছে। ইকরামের গলা ভেঙে আসে। নীলিমা ধীরে ধীরে চোখ খোলে। মৃদু আলোয় ঘরে ইকরামের ছায়া দেখা যাচ্ছে। তার চেহারায় এক ধরনের উদ্বেগ ফুটে উঠেছে। নীলিমা চুপচাপ তাকিয়ে থাকে। ইকরামের দৃষ্টি মনিকার জন্য যেভাবে ছিল তা মনে পড়ে। নীলিমা আবারও চোখ বন্ধ করে নেয়। কিছু হয়নি? ঠোঁট নাড়ায় নীলিমা। শব্দ যেন গলা দিয়ে বেরোয় না। ইকরাম হাল ছাড়ে না। তাহলে এমন চুপচাপ কেন? নীলিমার চোখে জল আসে। সে বোঝে না কেন তার ভেতরে এই অস্থিরতা। ইকরামের দিকে না তাকিয়ে বলে, আমার কথা বাদ দিন, আপনি মনিকার কথা ভাবুন। ইকরাম হতবাক হয়ে নীলিমার দিকে তাকিয়ে থাকে। মনিকা সে তো পরের ঘরে, তুমি কেন এমন বলছো? নীলিমা কিছু বলে না। সে জানে ইকরামের কোনো দোষ নেই, কিন্তু তার নিজের মনের এই অজানা অনুভূতি সে কিভাবে সামাল দেবে। ইকরাম আরো কিছু বলার চেষ্টা করে, কিন্তু নীলিমা মুখ ঘুরিয়ে নেয়। অভিমান, দুঃখ আর এক ধরনের অপরিচিত টান তাকে চুপচাপ থাকতে বাধ্য করে। ইকরামের প্রতি তার অনুভূতিগুলো যে এত জটিল তা সে নিজেও আগেও টের পায়নি।
এই অচেনা অনুভূতিগুলো কি তাকে আচ্ছন্ন করে রাখবে সারা রাত? কারো ছোঁয়ায় নীলিমা কিঞ্চিত কেঁপে ওঠে। ইকরাম আরো কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, ভালোবাসে বললেই তো হয়। কি কপাল, বউ আমার প্রাক্তনকে নিয়ে হিংসা করছে। চুপ থাকুন। লজ্জা লাগছে? নীলিমা চুপ থাকলো, গতি শুধু নিঃশ্বাসের। ইকরাম কানের লতি ছুঁয়ে দিয়ে বলল, দুঃখিত বেলিফুল, এইভাবে কষ্ট দেওয়ায় আমাকে মাফ করো। মাফ করে কাছে টানো। নীলিমা তাকানোর চেষ্টা করে বলল, কাছেই তো আছেন। হুম, এই কাছে সেই কাছে না। চুপ থাকুন, ঘুমিয়ে পড়ুন। খাওয়া দাওয়া করবে, তারপর ঘুমাবে। আর যদি না খাও তাহলে আমি খেতে শুরু করব। বলেই থামলো ইকরাম। নীলিমা সহসা বলে উঠল, খেয়ে নিন। কে নিষিদ্ধ করলো? তোমাকে খাওয়ার কথা বলছে। নীলিমা চোখ বন্ধ করে নিল। ইকরাম মুচকি হাসলো, বলল, তোমার কোমলতা বেলিফুলের পাপড়ির মতো ছড়িয়ে মনে হয় যেন সারা জীবনের স্নিগ্ধতা ধরে রাখলাম। এসব বলে আজ আমার মনের আধার বুঝাতে পারবেন না সাহেব। তোমার কাঁধ চুম্বনে যে শক্তি ও উচ্ছ্বাস থাকে তা আমাকে জীবনের সমস্ত কষ্ট ভুলিয়ে দেয়। তেমন করে আমার ঠোঁটের দ্বারা প্রভাবিত করে তোমার আধার ঘুচিয়ে দেব। নীলিমা ফুফিয়ে কেঁদে উঠল। ইকরাম বিচলিত হয়ে নীলিমাকে নিজের পাশে করলো, গালে হাত দিয়ে বলল, দয়া করে কেঁদো না, ঠিক আছে? আমি দূরত্ব রেখে শুয়ে পড়ছি, তুমি তোমার মতো করে ঘুমাও। তবে দয়া করে একটু খেয়ে নাও। সহসা নীলিমা ইকরামের বুকে মুখ গুজে জড়িয়ে ধরল গলা। ইকরামের মনে অন্যরকম ভালো লাগা ছেয়ে গেল। সে নিজেও ধরলো জড়িয়ে। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? একটা কথার উত্তর দিবেন সাহেব? কান্নায় হিচকি তুলছে নীলিমা। ইকরাম মাথায় হাত বুলিয়ে বলল, কান্না থামাও তো আগে। না, আগে বলুন, তা না হলে আমি শান্তি পাবো না। আচ্ছা বলো, তবে একটা প্রশ্ন করবে, উত্তরটা জানার পর আর কোনো প্রশ্ন করবে না। আমাকে নিয়ে আপনারা কি পরিকল্পনা করছিলেন? হাত থেমে যায় ইকরামের। কিয়ৎ পরিমাণ চুপ করে রইল ইকরাম। নীলিমা অপেক্ষা করছে তারা না দিয়ে। ইকরাম তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে বলল, কথা ছিল তোমাকে রোকমানের হাতে তুলে দেওয়া, মানে ওর সাথে বিয়ে দেওয়ার কথা হয়েছিল।